অর্থাৎ ডিফাই ক্লাব ডিফাই ক্লাব এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি প্ল্যাটফর্ম যে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স নিয়ে কাজ করে। তার মানে এটি একটি ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম। তো ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স কি? ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেটিকে কেউ আসলে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করতে আসলে পারে না। এটি সিস্টেমেটিক্যালি তার স্বাভাবিক রুলস এন্ড রেগুলেশনস এর মধ্য দিয়ে যেটি চলে। তাহলে এরকম একটি আহ, কাজ, ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে কাজ করে হচ্ছে ডিফাই ক্লাব। তাহলে আমরা আহ, আহ, সংক্ষেপে যদি বলি, আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি। অর্থাৎ আমাদের তিনটি প্রশ্ন ছিল কি, যে ডিফাই ক্লাব কি, অর্থাৎ ডিফাই ক্লাব কি কাজ করে। দ্বিতীয়ত আমরা যেটি জানবো যে ডিফাই ক্লাব, প্রথমত জানবো ডিফাই ক্লাব কি, তারপর ডিফাই ক্লাব কি কাজ করে, তারপর জানবো ডিফাই ক্লাবের সেই কাজের সাথে আমাদের কি সম্পর্ক, অর্থাৎ আমরা কিভাবে এখানে ডিফাই ক্লাবের মেম্বারশিপ যদি নিই কিভাবে আমরা বেনিফিটেড হতে পারি। তাহলে প্রথমত আমরা জানলাম ডিফাই ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম যে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স নিয়ে কাজ করে। ওকে, তাহলে প্রশ্নের ধারাবাহিকতায় প্রশ্ন আছে যে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স কি। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স হচ্ছে একটি বিকেন্দ্রীভূত অর্থনৈতিক ব্যবস্থা। আর ডিসেন্ট্রালাইজড হচ্ছে সেন্ট্রালাইজড ফাইন্যান্সের অপোজিট। সেন্ট্রালাইজড ফাইন্যান্স কি? সেন্ট্রালাইজড ফাইন্যান্স হচ্ছে শাব্দিক অর্থ যদি আমরা বলি, এটি হচ্ছে কেন্দ্রীভূত অর্থ ব্যবস্থা। মানে হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে কেন্দ্রীয়ভাবে কেউ একজন এটিকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করতে পারে। যেমন বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, এটি সেন্ট্রালাইজড ফাইন্যান্স। পৃথিবীর প্রায়, মানে পৃথিবীর সকল দেশেই এই সেন্ট্রালাইজড ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যাক্টিভেট রয়েছে, এই সিস্টেমে কাজ করে। তাহলে সেন্ট্রালাইজড ফাইন্যান্স থাকতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের প্রয়োজন কেন, সেটা জানতে হলে আমাদের সেন্ট্রালাইজড ফাইন্যান্সের দিকে যেতে হবে। আমরা পরবর্তী আলোচনায় সেই সেন্ট্রালাইজড ফাইন্যান্স থাকতে কেন ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের দরকার হলো এটি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আর কিছু ইনফরমেশন জেনে নিই যে 2020 সালে এই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের যাত্রা শুরু হয় এবং এখন অবধি এটি কাজ করছে এবং $500 বিলিয়ন মার্কেট এটি ক্যাপচার করতে পেরেছে। অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের বাজার হচ্ছে $500 বিলিয়ন। এবং ফিনান্সিয়াল এক্সপার্টরা ধারণা করছেন যে আগামী 10 বছরের মধ্যে এটি $90 ট্রিলিয়ন মার্কেট এটি আহ, দখল করবে। তার মানে হচ্ছে এখনকার পৃথিবীর টোটাল যে ফিনান্সিয়াল মার্কেট, এটার সাইজ যদি আমরা জানার চেষ্টা করি, এটি মোটামুটি $105 ট্রিলিয়ন এর আশেপাশে। তাহলে $105 ট্রিলিয়ন যদি সারা পৃথিবীর ইকোনমির সাইজ হয়, সেক্ষেত্রে সেই জায়গা থেকে আগামী 10 বছরে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স কি করবে, $90 ট্রিলিয়ন মার্কেট এটি দখল করবে, এটি ধারণা করা হচ্ছে। তার মানে যেটি আমরা বুঝতে পারছি যে আগামী 10 বছরে বা আগামী দিনগুলোতে যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সেটি হচ্ছে যে সেন্ট্রালাইজ ফাইন্যান্সের জায়গাটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স দখল করতে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন থেকে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স সম্পর্কে তথ্য সংগ্রহ করি, এই সম্পর্কে নলেজ গ্যাদার করি এবং ডিসেন্ট্রালাইজ ফিনান্সিয়াল সিস্টেমের সাথে নিজেদের, আমরা অবশ্যই সেই পরিবর্তন থেকে, যে পরিবর্তন আগামীর পৃথিবীতে আসতে যাচ্ছে, সেখান থেকে আমরা লাভবান হতে পারবো। আশা করছি মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এখন আসেন আমরা সেই প্রশ্নের উত্তর জানবো, সেন্ট্রালাইজড ফাইন্যান্স থাকতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এর দরকার কি ছিল। সেন্ট্রালাইজড ফাইন্যান্সকে আমরা ট্র্যাডিশনাল ফিনান্সিয়াল সিস্টেমও বলি। আমরা যে দুটি চিত্র দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে আমরা সেন্ট্রালাইজড ফাইন্যান্সকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, অর্থাৎ এটি কিভাবে কাজ করে। সেন্ট্রালাইজড ফাইন্যান্স অনেকগুলো প্রোটোকলের মাধ্যমে কাজ করে, অর্থাৎ অনেকগুলো ভায়া বা অনেকগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে। আহ, এবং প্রত্যেকটি প্ল্যাটফর্মের আলাদা আলাদা নির্দিষ্ট কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। একটার সাথে আরেকটা পারস্পরিক নেগোসিয়েশনের মাধ্যমে, চুক্তির মাধ্যমে একজন আর একটা প্ল্যাটফর্ম আরেকটা প্ল্যাটফর্মকে সহযোগিতা করে। এভাবেই ট্রেডিশনাল ফিনান্সিয়াল সিস্টেম কাজ করে। এই সিস্টেমের ব্যাপ্তি অনেক বেশি এবং অনেক ইনফ্রাস্ট্রাকচার, অনেক লোকবল এখানে কাজ করে, অনেক রুলস এন্ড রেগুলেশনস এর মধ্য দিয়ে এটি কাজ করে। এই সিস্টেমের নানাবিধ সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। যে সিস্টেমটি এখন থেকে 1000 বছর আগে তার পথ চলা শুরু করেছিল এবং আস্তে আস্তে এটি একটি পরিপূর্ণ ফিনান্সিয়াল সিস্টেমের রূপ ধারণ করেছে, তার কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে, এটি খুব স্বাভাবিক বিষয়। এখনকার সময়ে যদি আমরা একদম আধুনিক ফিনান্সিয়াল সিস্টেমকে, অর্থাৎ আধুনিক সেন্ট্রালাইজ ফিনান্সিয়াল সিস্টেমকে আমরা তুলনা করি, এখানে আমরা একদম সেন্ট্রালি দুটি জিনিসকে আমরা টার্গেট করব। অর্থাৎ যেই একদম
প্রধানতম যে দুটি সমস্যা এখানে, সুবিধা তো হাজারো সুবিধা আছে সেজন্য আমরা এটি ব্যবহার করি, অসুবিধা দুটো কি, যেটি এরকম হাজারো সুবিধার ভিড়ে 2 4 5 10টা অসুবিধা থাকবে, তার মধ্যে প্রধানতম দুটি অসুবিধা ফ্রম মাই সেন্স, এটি হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। প্রাইভেসি জিনিসটা হচ্ছে কি, প্রাইভেসি জিনিসটা হচ্ছে যে আপনি কোনো একটি কাজ করলেন, এটি আর আপনার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটি অন্য কেউ জেনে গেল অথবা অন্য কেউ জানতে পারবে না, এই যে বিষয়টা, এটা হচ্ছে প্রাইভেসি, গোপনীয়তা। তার মানে ট্রেডিশনাল ফিনান্সিয়াল সিস্টেমে আপনি যদি ট্রানজাকশন করেন তাহলে আপনি এটিকে গোপন রাখতে পারবেন না, কারণ কি, কারণ এটিকে মনিটরিং করা হয়, কে কারা কিভাবে মনিটরিং করে এটা আপনারা জানেন, অর্থাৎ আপনার ব্যাংকে যত ট্রানজাকশন করেন প্রত্যেকটা ট্রানজাকশন মনিটরিং করা হয়। তার মানে এখানে আপনার গোপনীয়তা শতভাগ মেনটেন করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত আসে হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা। ট্রেডিশনাল ফিনান্সিয়াল সিস্টেমে আপনার অর্থ নিরাপদ নয়, একদম পরিষ্কার কথা, সহজ বাংলায় আপনার অর্থ নিরাপদ নয়। কেন নিরাপদ নয়, এবার আসেন। আমরা আমাদের অর্থ ঘরে রাখাটা নিরাপদ নয় এটি আমরা জানতাম, এবং ঘরে না রেখে আমরা কি করেছি, সম্পদ রেখেছি কোথায়, সম্পদ নিয়ে জমা রাখছি ব্যাংকে। কেন, কারণ ব্যাংক আমাদের বলেছে যে ব্যাংক আমাদের অর্থের নিরাপত্তা দিবে, সম্পদের নিরাপত্তা দিবে, কিভাবে নিরাপত্তা দিবে সেটি ব্যাংকের বিষয়। এখন ব্যাংক সেই টাকা দিয়ে আবার বিজনেস করবে, সেখান থেকে লাভ করবে, তার একটা পার্সেন্টেজ আমাদেরকে দিবে, এরকম নানা সুন্দর সুন্দর কথা বলেছে, এবং আমরাও দেখেছি কথা ঠিক, কারণ ঘরে আমাদের সম্পদ নিরাপদ নয়, সম্পদ যদি একটু বেশি হয় তো ব্যাংকে রাখতেই হচ্ছে বাধ্য হয়ে। এখন বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ব্যাংকে সাধারণ মানুষের, আমার আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংক বিভিন্ন ভাবে এটি সংগ্রহ করেছে। এখন আমাদের দেশের ক্ষমতার উচ্ছিষ্টভোগী কিছু মানুষ আছে পারস্পরিক যোগসাজশে, অর্থাৎ ক্ষমতায় যিনি আছেন এবং ক্ষমতার উচ্ছিষ্টভোগী যারা আছেন, এরা উভয় যোগসাজশে কি করছে, ব্যাংক থেকে ঋণের নামে অর্থ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখন ব্যাংকের সেই ক্ষমতা নাই যে এটিকে আটকানোর, কারণ ব্যাংক তো তাদের অধীনেই চলে, তাদের মানে কন্ট্রোলেই ব্যাংকে চলতে হয়, যেহেতু এখানে কন্ট্রোল একটা নির্দিষ্ট ব্যক্তির হাতে। তো দেখা যাচ্ছে কি, ওই ব্যক্তিকে ম্যানেজ করতে পারলেই মোটামুটি আপনি সবকিছু করতে পারেন। এভাবে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা কিন্তু ব্যাংক থেকে বের করে নিয়ে যাচ্ছে, ভুয়া কাগজপত্র তৈরি করে, জাল ডকুমেন্ট তৈরি করে টাকা বের করে নিয়ে যাচ্ছে, এবং এই টাকা উদ্ধার করার মতো ক্ষমতাও ব্যাংকের নেই। তার মানে এই ব্যাংকের টাকা কার, আমার আপনার, আমাদের টাকা, এই টাকার নিরাপত্তা থাকলো কোথায়, থাকলো কি, থাকলো না। তাহলে আপনাকে নিশ্চয়তা যে দিয়েছিল ব্যাংক আপনার অর্থের নিরাপত্তা দিবে, কতটুকু নিরাপত্তা দিতে পারছে? বাংলাদেশে একটি আইন রয়েছে, আইন কারা করে আপনারা জানেন? আইন রয়েছে কি, আপনি ব্যাংকে টাকা জমা রেখেছেন, সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় এবং হচ্ছে ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে আপনাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হবে। কত টাকা? আপনাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন আপনার যদি 1 লক্ষ টাকার উপরে যে কোনো অ্যামাউন্টই থাকুক না কেন, 10 কোটি, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা থাকলেও আপনি ক্ষতিপূরণ পাবেন 1 লক্ষ টাকা। মানে কি সুন্দর, মানে কি একটা, কোথায় আমরা বসবাস করছি আপনারা চিন্তা করে দেখেন। আহ এটি শুধুমাত্র আমার দেশের চিত্র বিষয়টা কিন্তু তা নয়, পৃথিবীর অনেক দেশে এগুলো চলছে। এখন আমি আপনি চাইলেই এই সিস্টেমটাকে পাল্টাতে পারবো না, কারণ আমাদের চাইতে অনেক ক্ষমতাধর ব্যক্তিরা এই কাজের সাথে জড়িত। তার মানে আমি যেটি বলতে চাচ্ছি, প্রাইভেসি এন্ড সিকিউরিটি ট্রেডিশনাল ফিনান্সিয়াল সিস্টেমে নেই, একদম নেই। এখন কি করা উচিত, যে শুধুমাত্র আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না, বা আমরা বিকল্প চিন্তা করেছি, শুধু আমরা চিন্তা করেছি, সারা পৃথিবী ব্যাপী এটির বিকল্প চিন্তা করা হয়েছে, সেই বিকল্প চিন্তা থেকে মূলত ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমের আবির্ভাব হয়। ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম বলছে আপনার প্রাইভেসি এন্ড সিকিউরিটি 100% আমরা রক্ষা করব, এরকম একটা কমিটমেন্ট এই নতুন সিস্টেম বলছে। এই নতুন সিস্টেম কিভাবে বলছে দেখেন, এই নতুন সিস্টেম বলছে আপনার টোটাল ট্রানজাকশন মাধ্যমে, অর্থাৎ ব্লকচেন ভিত্তিক একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে আপনি ট্রানজাকশন করবেন। এই সিস্টেমের ট্রানজাকশন করলে এখানে প্রোটোকল গুলো এমন ভাবে সাজানো হয়েছে যে আপনার সেন্ডার এবং রিসিভার ছাড়া কারো পক্ষে এটি মনিটরিং করা সম্ভব না, জানা সম্ভব না যে কে, উনি কত টাকা পাঠিয়েছে, কার কাছে পাঠিয়েছেন, বা উনি কত টাকা রিসিভ করেছেন, কার কাছ থেকে রিসিভ করেছেন, এটি এই দুইজন ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব না। দ্বিতীয়ত কথা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা ব্যবস্থাটাকে এখানে জোরদার করা হয়েছে, যেহেতু থার্ড পার্টির এখানে অ্যাক্সেস নিষেধ, থার্ড পার্টি এখানে ঢুকতে পারে না। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স মানে হচ্ছে বিকেন্দ্রীভূত অর্থ ব্যবস্থা, এখানে কারো খবরদারি চলে না। তার মানে
যেহেতু আমার কাছে কত টাকা আছে, আমি কার কাছে পাঠাচ্ছি এটি জানা সম্ভব না, সুতরাং আমার এখান থেকে এই সিস্টেম থেকে টাকা বের করে নিয়ে যাবে এটি কখনোই সম্ভব না, কারণ এখানে যেহেতু কারো ক্ষমতা চলে না। তাহলে এই সিস্টেমটিকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম। ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম দুটি মডার্ন টেকনোলজিকে সাথে নিয়ে কাজ করে। একটি হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজি, এটি কারেন্সি হিসেবে একটি ডিফারেন্ট কারেন্সিকে হায়ার করেছে, যেটির নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। অর্থাৎ ট্রেডিশনাল কারেন্সির বিপরীতে এটি ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করেছে, এবং টেকনোলজি হিসেবে জেনারেল টেকনোলজি, ট্রেডিশনাল টেকনোলজির বাইরে গিয়ে এটি কি করেছে, ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করেছে। তাহলে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন এই দুইটি টেকনোলজির সমন্বয়ে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স কাজ করে। এখন আসেন তাহলে আমরা যদি ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি এই দুটি জিনিস সম্পর্কে ধারণা নেই, তাহলে টোটাল ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং এই যে ক্রিপ্টোকারেন্সির যে জন্ম পৃথিবীতে হয়েছে, এটি কখন হয়েছে এবং কিভাবে হয়েছে, আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি, যেটিকে আমরা বলছি যে ইভ্যালুয়েশন অফ মানি, অর্থাৎ অর্থের বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে কি, যে একটা জিনিসের জন্ম হলো, সময়ের সাথে সাথে এটি পরিবর্তন হয়ে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে, এটাকে বিবর্তন বলে। তো অর্থেরও সেরকম অনেক বিবর্তন হয়েছে, যেমন আমাদের পূর্বপুরুষ বার্টার সিস্টেমে তাদের লেনদেন, প্রাত্যহিক লেনদেন শুরু করেছিল, প্রতিদিনের লেনদেন। দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস উৎপাদন করি, আমার আরো 5টা জিনিস দরকার হয়, তাহলে আমি ওই আমার একটা জিনিসের মাধ্যমে আমি অন্য জিনিসগুলো সংগ্রহ করব, এটি হচ্ছে বার্টার সিস্টেম। তো বার্টার সিস্টেমের অসুবিধা হচ্ছে যে একজন মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো, হ্যাঁ, এবং এটি মানে এই দীর্ঘ বিশাল এলাকার মধ্যে এটি ট্রানজাকশন করা সম্ভব ছিল না। পরবর্তীতে একটি কমন কারেন্সির প্রয়োজন মানুষ অনুভব করে, এবং স্বর্ণ, গোল্ডের সেই কারেন্সি পরবর্তীতে বাজারে আসে। এখন পৃথিবীব্যাপী স্বর্ণের যে চাহিদা আছে এবং তার মজুদ যে পরিমাণ আছে, সেই দুইটা সমন্বয় না হয় গোল্ড কিন্তু কারেন্সি হিসেবে টিকে থাকতে পারেনি। কারণ হচ্ছে কি, গোল্ডের যে পরিমাণ স্বর্ণ আছে, এটা দিয়ে কারেন্সি বানিয়ে সারা পৃথিবীব্যাপী মানুষ লেনদেন করবে, এত স্বর্ণ তো আসলে পৃথিবীতে নাই। আর থাকলেও সেটি এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি। তাহলে সময়ের বিবর্তনে গোল্ড কিন্তু কারেন্সি হিসেবে হারিয়ে গেছে। পরবর্তীতে মানুষ তাদের সুবিধার্থে মেটাল কারেন্সি, পেপার মানি, প্লাস্টিক কার্ড এগুলো ব্যবহার করেছে, এবং সবশেষ দেখা যাচ্ছে আমরা ইলেকট্রনিক মানির যুগে এই মুহূর্তে বসবাস করছি। ইলেকট্রনিক মানি বলছে, এই সিস্টেম বলছে আপনাকে লেনদেন করার জন্য আর কাগজের নোট ব্যবহার করতে হবে না। অর্থাৎ কাগজের নোট ছাড়াই আপনি লেনদেন করতে পারবেন। কিভাবে? ধরেন আপনার টাকা আছে, আপনার অ্যাসেট আছে, এটা ব্যাংকে আছে, কথার কথা কোনো না কোনো ব্যাংকে আছে, ব্যাংক আপনাকে একটি অ্যাপ দিবে, ব্যাংকের অ্যাপ থেকে আপনি কি কি করতে পারবেন, অ্যাপে ঢুকে টাকা লেনদেন করতে পারবেন, আপনি কেনাকাটা করতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন। তাহলে আর দরকারটা কি হয় একটা মানুষের? এবং সেটি করার জন্য আপনি ঘরে বসে করতে পারছেন, ইভেন আপনি যেখানে থাকেন সেখান থেকে করতে পারছেন 24 আওয়ার্স। অর্থাৎ আপনার কোনো সময় নির্ধারণ করে নাই, যে কোনো সময় আপনি লেনদেন করতে পারছেন, ব্যাংকে যাওয়ার দরকার হচ্ছে না। ইভেন আপনার যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাও থাকে, আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটি করতে পারছেন। বিকাশ, নগদ, রকেট, তারপরে এম ক্যাশ, ইউ ক্যাশ, যা আছে আর কি, প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং দিয়ে আপনি এই ট্রানজাকশন গুলো করতে পারছেন। তাহলে এটি হচ্ছে মডার্ন টেকনোলজির সুবিধা, ইলেকট্রনিক মানি সিস্টেমের বেনিফিট। এই বেনিফিট পেতে গিয়ে আমরা পকেট থেকে অর্থ দিচ্ছি এবং দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই, কারণ আমাদেরকে এটি সময় সাশ্রয় করেছে, আমাদের পরিশ্রম কমিয়েছে। সুবিধা থাকার কারণে মানুষ এটি ব্যবহার করছে। এটির আবার কিছু অসুবিধাও আছে, তার মধ্যে অনেকগুলো অসুবিধা আছে, এগুলো বলতে গেলে আসলে লম্বা সময়ের দরকার হবে। আমি অন্যতম যে অসুবিধাটার কথা সেটি বলবো, সেটি হচ্ছে এটি আপনি একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের ইলেকট্রনিক মানি আপনি একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। এখন মনে করেন আপনি ভ্রমণের জন্য, চিকিৎসার জন্য ভারতে গেলেন, ইন্ডিয়াতে গেলেন, তো দেখা যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু বিকাশ দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন না বা কেনাকাটা করতে পারবেন না, নগদ দিয়ে পেমেন্ট কেনাকাটা করতে পারবেন না। সেই দেশের ইলেকট্রনিক মানি আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, দেশ থেকে যাওয়ার সময় সাথে করে ডলার নিয়ে যেতে হবে, অথবা আপনি যদি টাকা নিয়ে যান, সেটাকে আপনি বর্ডারে গিয়ে বা ওই দেশে গিয়ে এটাকে রুপিতে কনভার্ট করতে হবে, তারপরে আপনি লেনদেন করতে পারবেন। এটি হচ্ছে ইলেকট্রনিক মানির মূল কথা। এখন আসেন, এই যে আপনি একটা নির্দিষ্ট বর্ডার পার হয়ে গেলে আর ব্যবহার করতে পারছেন না, এটি কিন্তু একটা সীমাবদ্ধ, এই সীমাবদ্ধতাটা দূর করেছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এমন একটি কারেন্সি যেটি বলছে আপনার কাছে যদি ক্রিপ্টোকারেন্সি থাকে, আপনি সারা পৃথিবীর সাথে লেনদেন করতে পারবেন, কোনো বর্ডার নেই এখানে। তাহলে এটার চাইতে এটার বাড়তি একটু সুবিধা রয়েছে।
এবং এই ক্রিপ্টোকারেন্সি টোটাল একটি ডিজিটাল কারেন্সি। আপনি এটিকে প্রিন্টেড মানির সাথে তুলনা করতে পারবেন না। অর্থাৎ ইন্টারনেটে যত প্রকার কাজ করা যায় সকল কাজ আপনি এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে বা ডিজিটাল কারেন্সি দিয়ে করতে পারবেন। অর্থাৎ ইভ্যালুয়েশন অফ মানি বা অর্থের বিবর্তনের সর্বশেষ ধাপ এবং সর্ব শেষের যে টেকনোলজি সেটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সির জন্ম ইতিহাস আমরা জানলাম, এখন ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এটিও আমরা জানবো। ক্রিপ্টোকারেন্সি কাজ করার জন্য এটি একা কাজ করতে পারে না, তাকে টেকনোলজির সহযোগিতা নিতে হয়। সে ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ প্রযুক্তি হিসেবে এটিকে করার জন্য, এটির মনিটরিং করার জন্য, অর্থাৎ টোটাল জিনিসটা ম্যানেজমেন্টের জন্য তার যে টেকনোলজি দরকার সেই টেকনোলজিটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো ব্লকচেন টেকনোলজি জিনিসটা কি, এখন আসেন আমরা ব্লকচেন নিয়ে কথা বলি। ব্লকচেন হচ্ছে এমন একটি প্রযুক্তি বা এমন একটি ব্যবস্থা যেখানে একটি ব্লকের সাথে আরেকটি ব্লক সংযুক্ত হয়ে, ডিজিটালি সংযুক্ত হয়ে যে সিস্টেম তৈরি করে, এটি হচ্ছে ব্লকচেন। এখন ব্লক জিনিসটা কি? ব্লক হচ্ছে প্রত্যেকটি ট্রানজাকশনের একটি ডিজিটাল রূপ। আপনি এই সিস্টেমে একটি লেনদেন করলেন, তখন ওই লেনদেনের টোটাল ইনফরমেশনটা, টোটাল তথ্যটা একটি ব্লক আকারে সংরক্ষিত থাকবে এই সিস্টেমের মধ্যে। এই জন্য এটিকে বলা হচ্ছে ব্লক চেইন। তাহলে এক একটি ব্লকের মধ্যে কি কি জিনিস থাকে আমরা এই জিনিসটিও পরবর্তী স্লাইডে দেখব। দেখেন ব্লক চেইনের ডেফিনেশনে কি বলা হয়েছে। ব্লক চেইন ইজ এ শেয়ার্ড ইমিউটেবল লেজার ফর রেকর্ডিং ট্রানজাকশনস, ট্র্যাকিং অ্যাসেটস এন্ড বিল্ডিং ট্রাস্ট। মানে হচ্ছে ব্লক চেইন হচ্ছে কি একটি শেয়ার্ড ইমিউটেবল লেজার, অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেটি ইমিউটেবল লেজার সিস্টেমকে নিয়ে কাজ করে। মানে হচ্ছে আপনি যদি এখানে একটি ব্লক একবার তৈরি করেন, তার মানে কি একটি লেনদেন একবার করেন বা কোনো একটি তথ্য এখানে রাখেন, সহজ কথা একটি ব্লক যখন তৈরি হয়ে যাবে এই ব্লকটি আপনি আর কখনো মুছে ফেলতে পারবেন না। অর্থাৎ ব্লক চেইনে কোনো একটি ব্লক তৈরি হয়ে গেলে এটি আর কখনো মোছা যায় না, ডিলিট করা যায় না। এটি হচ্ছে ব্লক চেইনের প্রথম বৈশিষ্ট্য। এছাড়াও এটি ডিসেন্ট্রালাইজ, পাবলিক লেজার, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট, অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে এরপর যে রয়েছে সেটি হচ্ছে ডিউ টু এনক্রিপশন ফিচার ব্লকচেন ইজ অলওয়েজ সিকিউর। অর্থাৎ প্রথম যে বৈশিষ্ট্য এখানে আমরা প্রাইভেসির কথা জেনেছি, আর শেষের যে বৈশিষ্ট্য এখানে আমরা সিকিউরিটির কথা জানতে পারছি। সিকিউরিটি বিষয়টা কেন? কারণ হচ্ছে আমরা ব্লকচেন বা ডিসেন্ট্রালাইজ ফিনান্সিয়াল সিস্টেমের প্রতি কেন আসতেছি? কারণ আমাদের অর্থের নিরাপত্তা নাই, অর্থাৎ আমাদের অর্থের সিকিউরিটি নাই, বিধায় কিন্তু আমরা ব্লকচেনে আসতেছি। তো ব্লকচেন যদি আমাদের সেই নিরাপত্তা ব্যবস্থা দিতে না পারে তাহলে মানুষ কিন্তু ব্লকচেনে আসবে না, আমি আপনি ব্লকচেন ব্যবহার করব না। তাহলে ব্লকচেন এই টেকনোলজিটাকে একটা সিকিউর টেকনোলজি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা এই ছবিটার মাধ্যমে ব্লকচেনের নিরাপত্তা ব্যবস্থাটা মোটামুটি একটু ধারণা করার চেষ্টা করব। যদিও ব্লকচেন আসলে লম্বা আলোচনার বিষয়, 2 থেকে 3 ঘন্টা এক নাগাড়ে ব্লকচেন নিয়ে কথা বললে মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব। তারপরও প্রাথমিক একটা ধারণা আমরা এখান থেকে নেয়ার চেষ্টা করছি। মনে করেন এক একটি ব্লকচেনে আমরা জানি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্লক থাকতে পারে। তো এটার শুরু তো কোনো না কোনো একটা জায়গা থেকে। মনে করেন একজন ব্যবহারকারী বা একজন নোড একটি লেনদেন করার জন্য প্রথম একটা রিকোয়েস্ট সাবমিট করলো ব্লকচেনের কাছে। সহজ কথায় সে একটি ট্রানজাকশন করতে চাইলো, সে ট্রানজাকশন করতে চাইলেই করতে পারবে না। ব্লকচেন ওই ট্রানজাকশনটা করার জন্য যা ক্রাইটেরিয়া দরকার এগুলোকে যাচাই বাছাই করবে, ভ্যালিডেট করবে। ভ্যালিডিটি প্রসেস পার হয়ে গেলে সে কি পাবে? সে একটি হ্যাশ পাবে। হ্যাশ মানে হচ্ছে আপনি বলতে পারেন এটাকে আমরা ধরতে পারি যে ট্রানজাকশন নাম্বার। অর্থাৎ আমরা জেনারেলি যে কোনো একটা ট্রানজাকশন আইডি পাই না, তো ব্লকচেনে সেরকম কোনো একটি লেনদেন সম্পন্ন হয়ে গেলে, একটি ট্রানজাকশন হয়ে গেলে সে একটি হ্যাশ পায়। হ্যাশ হচ্ছে একটা ট্রানজাকশন লিঙ্ক বা ট্রানজাকশন নাম্বার আপনি বলতে পারেন। ওকে, তাহলে সে একটি ট্রানজাকশন নাম্বার পেলো। এই ট্রানজাকশনের ভেতরেই এইটা দিয়ে আমরা কি করতে পারি, টোটাল ব্লকের যে ডেটা বা তথ্য যেটি আছে এটি এই ব্লকের মধ্যে সংরক্ষিত অবস্থা। মানে একটি নতুন ব্লকের জন্ম হলো। হ্যাশ মানে হচ্ছে ওই ব্লকের ঠিকানা যেটা দিয়ে আমরা ওই ব্লকে অ্যাক্সেস করতে পারি। এখন উদাহরণস্বরূপ মনে করেন 1HGF, এটি একটি হ্যাশ, এই 1 নাম্বার ব্লকের হ্যাশ। ওকে, এটার তথ্য এখানে সিকিউর আকারে থাকলো। পরবর্তীতে যখন এই ব্লকের থ্রুতে আরেকটি লেনদেন সম্পন্ন হবে তখন এই ব্লকে নতুন আরেকটি ব্লকের জন্ম হবে, সে একটি নিজস্ব হ্যাশ পাবে। এই হ্যাশের অধীনে তার সমস্ত ডেটাটি সংরক্ষণ হবে ব্লক আকারে এই ব্লকের ভেতরে। এখানে মজার ব্যাপার হচ্ছে যেহেতু এই ব্লক থেকে এই ব্লক, প্রথম ব্লক থেকে এই দ্বিতীয় ব্লকটি এসেছে, তাহলে এখানে প্রিভিয়াস ব্লকের হিসাবটাও এখানে থাকবে, প্রিভিয়াস হ্যাশটাও এখানে থাকবে। ধরেন এখানে প্রথম
ব্লকের যে হ্যাশটা ছিল দ্বিতীয় ব্লকের মধ্যে তার নিজস্ব হ্যাশ তো থাকবেই, পাশাপাশি প্রিভিয়াস ব্লকের হ্যাশটাও এখানে সংরক্ষিত থাকবে। এভাবে করে প্রথম তৃতীয়টা যদি হয় তাহলে এর আগের ব্লকের তথ্য এখানে সংরক্ষিত থাকবে। এভাবে করে একটি ব্লকের তথ্য একাধিক ব্লকের মধ্যে একটার সাথে একটা ইন্টার রিলেটেড হয়ে প্রত্যেকটি ব্লক এক একটি ব্লকের সাপোর্টিং ব্লক হিসেবে কাজ করে। তাহলে দেখা যাচ্ছে আমাদের তথ্য কোনো একটি জায়গায় আমরা এটাকে সংরক্ষণ করলেও এই তথ্যটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে টোটাল ব্লক চেইনের মধ্যে। এবং ব্লক চেইনের যে তথ্য সেন্ট্রালি ব্লক চেইন কোনো নির্দিষ্ট কেন্দ্রীয় ডেটাবেজের মধ্যে ব্লক চেইনের তথ্য সংরক্ষিত থাকে না, যেখানে আমরা ট্রেডিশনাল সার্ভার সিস্টেমে আমরা জানি যে তথ্য কি হয় একটা নির্দিষ্ট সার্ভারে জমা হয়, হ্যাকাররা ওই সার্ভারটা হ্যাক করার চেষ্টা করে এবং অনেকে সফল হয়। কিন্তু ব্লক চেইনের যেহেতু সেন্ট্রাল কোনো সার্ভার নাই, এটির সার্ভার কি এটির ডেটা এই সংরক্ষণ হয় কোথায়, আমার আপনার ডিভাইসে, ব্যবহারকারীদের ডিভাইসে। তাহলে এটিকে হ্যাক করতে হলে যত ব্যবহারকারী আছে ওই ব্লক চেইনের লক্ষ লক্ষ কোটি কোটি ব্যবহারকারী আছে, সকলের ডিভাইস হ্যাক করতে হবে, যেটি আসলে প্র্যাকটিক্যালি কখনো সম্ভব না। এই জন্য বলা হচ্ছে ব্লক চেইন ইজ অলওয়েজ সিকিউর, অর্থাৎ ব্লক চেইনের নিরাপত্তা ব্যবস্থাটাকে এত বেশি জোর দেওয়া হয়েছে। আশা করছি ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির প্রাথমিক ধারণা আপনারা পেয়েছেন। ক্রিপ্টোকারেন্সি বা যে এই আধুনিক এবং ডিজিটাল যে কারেন্সি, এটির যাত্রা শুরু হয় বিটকয়েন নামক একটি কারেন্সির মাধ্যমে, অর্থাৎ এটি হচ্ছে তার ব্র্যান্ড নেম। ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সির প্রথম কয়েন হচ্ছে বিটকয়েন। বিটকয়েন প্রথম বাজারে আসে 2009 সালে এবং তার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, যেটি আমরা অনেকগুলোই অলরেডি আলোচনা করেছি। এটি ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কাজ করে, প্রুফ অফ ওয়ার্ক কনসেনসাস, এরপর হচ্ছে ফিক্সড সাপ্লাই লিমিট, ইমিউটেবিলিটি, ট্রান্সপারেন্সি এন্ড পাবলিক লেজার। 2009 সালে এটি যখন বাজারে আসে তখন এটির বাজার মূল্য কত ছিল, এক একটি বিটকয়েন পাওয়া যেত মোটামুটি 5 সেন্টের মধ্যে। তো দেখা যাচ্ছে এই আস্তে আস্তে কি করেছে, এটি মানুষের কাছে পরিচিতি পেয়েছে, মানুষ এটিকে গ্রহণ করেছে। এখন আজকের বাজারটা আমরা যদি দেখি, এক একটি বিটকয়েনের দাম কত, আজকেও প্রায় মোটামুটি $60,000 এক একটা বিটকয়েনের দাম। তো এবং এটি সর্বোচ্চ 70,000 ক্রস করেছিল এটির দাম, এবং এটির যে দাম আরো বাড়বে, হ্যাঁ উঠানামার মধ্যে আছে, কিন্তু এটির দাম যে আরো অনেক বেশি বাড়বে সেটি আমরা ধারণা করতে পারি। কিভাবে ধারণা করতে পারি? কারণ হচ্ছে এটার সাপ্লাইটা হচ্ছে লিমিট, মানে হচ্ছে বিটকয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই হবে 21 মিলিয়ন। এই যে 21 মিলিয়ন বিটকয়েন, এটি কিন্তু মাইনিং সিস্টেমে, অর্থাৎ ডিজিটাল মাইনিং সিস্টেমে এটিকে অর্জন করতে হয়। তো যাদের কাছে সেই টেকনোলজি আছে এবং সেই সুযোগ আছে, তারা কিন্তু মাইনিং এর মাধ্যমে এই বিটকয়েন অর্জন করেছে এবং এবং এখনো করছে, কারণ এখন পর্যন্ত 20 মিলিয়ন নিয়ার অ্যাবাউট 20 মিলিয়ন বিটকয়েনের মাইনিং সম্পন্ন হয়েছে। তার মানে আর অল্প কিছু কয়েন বাকি আছে, 2025 সালের মধ্যে এটি মাইনিং সম্পন্ন হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তার মানে যদি এটি যখন এটার মাইনিং শেষ হয়ে যাবে, তখন এটির সাপ্লাই তো বন্ধ হয়ে যাবে। তাইলে আপনি বিটকয়েনের মালিকানা পেতে গেলে আপনাকে কিনতে হবে। এখনো কেনার মাধ্যমে আপনি মালিকানা পেতে পারেন। তো 2025-এর পরে যেটি ধারণা করা হচ্ছে, এর পরে যদি আপনার টোটাল সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে আরো বেশি দামে কিনতে হবে, এটি খুব স্বাভাবিক বিষয়। এখন আসেন এই যে তাহলে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে যে বিটকয়েন সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা এবং চাহিদা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, কিন্তু তার যে সাপ্লাই, এই সাপ্লাই দিয়ে সে টোটাল চাহিদা পূরণ করতে সক্ষম নয়। তাহলে মাঝখানে একটা গ্যাপ, সাপ্লাইজ এন্ড ডিমান্ডের মধ্যে, এই গ্যাপটা পূরণ করার জন্য বিটকয়েনের মতো আরো অনেকগুলো কয়েন বাজারে এসেছে। তার মধ্যে এখন বর্তমানে যে সেকেন্ড র্যাঙ্কিং এ যে কয়েনটি আছে সেটি হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম আরো নিয়ে আসে, কারণ কি অলরেডি প্রতিষ্ঠিত একটি বিটকয়েন আরেকটি প্রতিষ্ঠিত কয়েনের সাথে কম্পেয়ার করতে গেলে, কম্পিটিশনে যেতে গেলে তাকে আরো মডার্ন কিছু টেকনোলজি ব্যবহার করতে হবে। এই সাপ্লাইজ এন্ড ডিমান্ডের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই পরিস্থিতিতে এরকম একটি সময়ে ডিকয়েনের আবির্ভাব, অর্থাৎ ডিকয়েন বাজারে যেহেতু চাহিদা আছে, ডিফাই ক্লাব তখন তাদের নিজস্ব কয়েন বাজারে আনার চিন্তা ভাবনা করে এবং সে সফল হয়েছে, সে ডিকয়েন নামক একটি কয়েন বাজারে এনেছে। তাহলে এই বাজারের চাহিদার প্রেক্ষিতে ডিফাই ক্লাব তাদের নিজস্ব কয়েন বাজারে নিয়ে এসেছে এবং সেই কয়েনের টোটাল সাপ্লাই এখানে রাখা হয়েছে 1 বিলিয়ন, অর্থাৎ ডিফাই ক্লাব 1 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি
ব্লকচেইনের মধ্যে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। তো এই 1 বিলিয়ন কয়েন রাখা হয়েছে কোথায়? রাখা হয়েছে বাইন্যান্সের স্মার্ট চেইনে। বাইন্যান্স হচ্ছে এখনকার পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় একটি ব্লকচেইন এবং জনপ্রিয় একটি এক্সচেঞ্জার। তাদের নিজস্ব কয়েন রয়েছে, তো সেখানে রেখেছে, এবং এখানে যে রেখেছে তার প্রমাণস্বরূপ তার রয়েছে একটি কন্ট্রাক্ট অ্যাড্রেস। অর্থাৎ এই অ্যাড্রেস দিয়ে আমরা ব্লকচেইন থেকে আমরা এই আমাদের কয়েনটিকে খুঁজে পেতে পারি। এটির বেস প্রাইস, অর্থাৎ যখন সে ট্রানজাকশন শুরু করে তখন তার মূল্য নির্ধারণ করা হয়েছে $1। এখন এটি লেনদেন হয়ে কখনো $1 উপরে যায়, কখনো $1 নিচে আসবে, এই উঠানামার মধ্যে রয়েছে। আশা করছি আপনারা ডিকয়েনের জন্মের ইতিহাসটাও বুঝে গেছেন, এবং ডিকয়েনের টোটাল 1 বিলিয়ন কয়েনকে এভাবে ভাগ করা হয়েছে। এটি 10% কয়েন স্মার্ট কন্ট্রাক্টের জন্য রাখা হয়েছে। স্মার্ট কন্ট্রাক্ট কি, এটার জন্য আলাদা ক্লাস হয়, আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো সেই ক্লাসে স্মার্ট কন্ট্রাক্ট কি এবং কিভাবে কাজ করে। 40% স্টেকিং রিওয়ার্ড, 20% ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং, লিকুইডিটি প্রোভাইডের জন্য 20%, আর 8% কয়েন বার্নিং হয়ে যাবে। 2% কয়েন রাখা হয়েছে চ্যারিটির জন্য, ওয়ার্ল্ড ওয়াইড চ্যারিটির জন্য এই 2% কয়েন আলাদা করে রাখা হয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি ডিকয়েনের জন্ম ইতিহাসটা আমরা জানলাম। এখন ডিকয়েন পাওয়ার জন্য, ডিকয়েন পারচেস করার জন্য আপনি আপনি কিভাবে এটি কিনবেন, এটি পাবেন কোথায়? এটিকে পাওয়ার জন্য আপনাকে ডিসেন্ট্রালাইজড কিছু এক্সচেঞ্জার রয়েছে, সেখানে আপনাকে যেতে হবে। আপনি ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ এবং বাইন্যান্সের ওয়েব 3 থেকে আপনারা কি করতে পারেন, এই কয়েনটি পেতে পারেন। হ্যাঁ, আপনার এই যারা এক্সচেঞ্জার সম্পর্কে ধারণা রাখেন তারা হয়তো বুঝে গেছেন, আর যারা এক্সচেঞ্জার সম্পর্কে ধারণা নাই তাদেরকে আমরা ওই এক্সচেঞ্জারে কিভাবে কাজ করতে হয় আলাদাভাবে আমরা এটি দেখিয়ে দিব। এরকম 50টিরও বেশি এক্সচেঞ্জারে ডিকয়েনটি পাওয়া যায়। তাহলে ডিকয়েন আমরা কেন কিনবো, অর্থাৎ ডিফাই ক্লাবের সাথে সম্পৃক্ত হব কেন, ডিকয়েন কেন কিনবো? ডিকয়েন কিনবো, অন্যান্য কয়েনগুলো আমরা যে কারণে কিনি, ডিকয়েনও সে কারণেই কিনবো। অর্থাৎ আমি একটি ডিজিটাল অ্যাসেট কিনেছি এবং এটির দাম বাজারে যেহেতু উঠানামা করে, যখন দাম বৃদ্ধি পাবে তখন আমি বিক্রি করব, আর যখন দাম কম থাকবে তখন আমি বেশি বেশি স্টক করব। তাহলে এটি হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, বেসিক কথা। এখন কেনার পরে এটিকে রাখার জন্য আপনার কিছু ওয়ালেট লাগবে, ডিসেন্ট্রালাইজড ওয়ালেট। এখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ালেট রয়েছে, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, তারপরে হচ্ছে লেজার, সেফপল থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের ওয়ালেট রয়েছে। আপনার যেটি ভালো লাগে, যেটি পছন্দ হয়, আপনি সেই ওয়ালেটটা ব্যবহার করতে পারেন। কি জন্য? আপনার এই কয়েনটা রাখার জন্য। তাহলে কোথা থেকে কিনবেন এবং কোথায় রাখবেন এটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার আসেন, যদি আপনি কয়েন পারচেস করেন, আপনি নানা ধরনের বেনিফিট পাবেন কোম্পানির পক্ষ থেকে। সেগুলো কি কি? প্রথমত টার্গেট হচ্ছে যে আমি কয়েন পারচেস করলাম, এটির দাম যখন বৃদ্ধি পাবে তখন আমি এটিকে সেল করব, সেখান থেকে লাভবান হব। এটি ছাড়াও আপনি ডিকয়েন পারচেস করলে আপনি আলাদা 4টি বেনিফিট পাবেন। আপনি যদি বিটকয়েন কিনেন, কথার কথা, আপনি বিটকয়েন কিনলে শুধুমাত্র আপনার একটা বেনিফিট পাওয়ার সুযোগ আছে, অর্থাৎ কয়েনের দাম বাড়লে আপনি সেল করে লাভ করতে পারবেন। কিন্তু ডিকয়েন কিনলে ওইটা তো আছেই, পাশাপাশি 4টি আলাদা বেনিফিট রয়েছে। সেগুলো কি কি? স্টেকিং ইনকাম, অর্থাৎ আপনি ফিক্সড ডিপোজিটের মতো কয়েনটা যদি ডিফাই ক্লাবের কাছে স্টেক করেন, মার্কেট থেকে কিনে ডিফাই ক্লাবের কাছে স্টেক করেন, তাহলে আপনাকে একটা আলাদা ফ্যাসিলিটিস বা বাড়তি সুবিধা দেওয়া হবে। এরপর কি? ডিরেক্ট ইনকাম, বাইনারি ইনকাম, র্যাঙ্ক ইনকাম, যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি। স্টেকিং কি? স্টেকিংটা হচ্ছে অ্যাজ লাইক এ ফিক্সড ডিপোজিট। আপনি বাজার থেকে কয়েন কিনেছেন, কয়েনটা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্কে ফেলে না রেখে ডিফাই ক্লাবের কাছে স্টেক করবেন। এটি যদি আপনি করেন, এই চুক্তিতে আসেন, তাহলে 52 সপ্তাহের জন্য আপনাকে স্টেক করতে হবে। আপনি এখানে স্টেক করতে পারবেন প্রথম প্যাকেজের অধীনে 100 থেকে শুরু করে 4999টি কয়েন। ওকে, যদি আপনি কয়েন এই পরিমাণ রাখেন তাহলে আপনি 2% রিওয়ার্ড পাবেন। কতদিন? প্রতি সপ্তাহে একবার। অর্থাৎ আমি হিসেবের সুবিধার্থে ধরলাম আপনি 100 কয়েন এখানে স্টেক করেছেন, তাহলে সপ্তাহে আপনি 2টি করে কয়েন গিফট পাবেন প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে 2টি করে কয়েন গিফট পেলে আপনার বছরে কয়েন হবে কত? গিফটের কয়েন কত হবে? 104টা। আপনার মূল কয়েন কত? 100টা। তাহলে টোটাল বছর শেষে আপনার টোটাল কয়েনের সংখ্যা দাঁড়ালো 204টিতে। ওকে, এখন আসেন, এই রিওয়ার্ড দিচ্ছে যেটা বিটকয়েন দিচ্ছে না। বিটকয়েন দিচ্ছে না কারণ বিটকয়েনের রিওয়ার্ড দেওয়ার দরকার নেই, সে অলরেডি প্রতিষ্ঠিত। ডিকয়েন তো সেই প্রতিষ্ঠার জায়গায় যায় নাই, কারণ ডিকয়েনের বয়স মাত্র 2 বছর, আর বিটকয়েনের বয়স হচ্ছে 13 বছর প্লাস 14 বছর। তাহলে ডিফাই অনেক বেশি প্রচার প্রচারণার মধ্যে যেতে হবে এবং তার
কমিউনিটিকে, ডিফে ক্লাবের মেম্বারদেরকে বাড়তি কিছু সুবিধা দিতে হবে, না হলে কিন্তু তারা ওই ট্রাস্ট ওয়ালেট মেটামাস্কেই কয়েন ফেলে রাখবে, এখানে কিন্তু আনবে না। তাহলে এখানে আনলে যেহেতু বাড়তি সুবিধা দেওয়া হয়, তাহলে মানুষ এখানে স্টেক করবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে যে আপনি যখন মানুষকে, ডিফে ক্লাব যখন তার কমিউনিটিকে এখানে এই বাড়তি সুবিধাটা দিচ্ছে, তাহলে কমিউনিটি এখানে আসার পরে যে রিওয়ার্ডটা পাচ্ছে, আপনি প্রথম 100 কয়েন যেটা স্টেক করেছেন, এটা 52 সপ্তাহের জন্য স্টেক করে দিলেন, ঠিক আছে, কিন্তু রিওয়ার্ড যেটা পাচ্ছেন এটা কিন্তু নির্দিষ্ট কোনো শর্তের অধীনে নাই। এটা আপনি যখনই 10 কয়েন হয়ে যাবে তখনই আপনি একটাকে উইথড্র দিয়ে সেল করে ফেলতে পারবেন। যখনই 10টা হবে তখনই আপনি উইথড্র দেন এবং সেল করে ফেলেন। তাহলে প্রচুর পরিমাণ, টার্গেট হচ্ছে প্রচুর লেনদেন এখানে যেন সম্পন্ন হয় এবং প্রচুর কাস্টমার যেন এখানে আসে, তাতে করে ডিকয়েনের পোর্টফোলিওটা স্ট্রং হয় এবং স্ট্রং হবে। এটি হচ্ছে ডিফাই ক্লাবের উদ্দেশ্য, যে সে কেন কয়েন রিওয়ার্ড হিসেবে দিচ্ছে। এরকম এখন আসেন প্রথম প্যাকেজটা সম্পর্কে জানলাম। দ্বিতীয় প্যাকেজ হচ্ছে লয়াল প্যাকেজ। লয়াল প্যাকেজের রেঞ্জ হচ্ছে 5,000 থেকে শুরু করে 14,999। 3 নম্বর প্যাকেজ রয়্যাল প্যাকেজ, এটির রেঞ্জ হচ্ছে 15,000 থেকে শুরু করে 49,999। নোবেল প্যাকেজের রেঞ্জ হচ্ছে 50,000 থেকে শুরু করে 1 মিলিয়ন পর্যন্ত। এই 4টি প্যাকেজের যেই প্যাকেজটি আপনার ভালো লাগে, যে প্যাকেজটি পছন্দ হয়, তার অধীনে আপনি স্টেক করতে পারেন এবং সেই প্যাকেজের অফার অনুযায়ী আপনি হিসাব নিকাশ করে তারপরে আপনার কয়েনটা প্রতি সপ্তাহে পাবেন। এবং সবচেয়ে বেশি প্রফিট দেয় হচ্ছে 3% করে আপনার নোবেল প্যাকেজ। এছাড়া 2, 3 এবং 4 এই 4টি প্যাকেজে প্রমোশনাল অফার হিসেবে ফরেন ট্যুর অন্তর্ভুক্ত রয়েছে। যারা এই প্যাকেজগুলো কিনবেন তারা এই ফরেন ট্যুরগুলো অ্যাচিভ করতে পারবেন। আশা করছি 4টা প্যাকেজ সম্পর্কে ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন, আপনি কয়েন পারচেস করেছেন, কয়েন পারচেস করার পর বাকি যে 4টা সুবিধার কথা আমরা বলেছিলাম, এটি হচ্ছে অপশনাল। আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাই। এটি আপনার সম্পূর্ণ এখতিয়ারাধীন। আপনি চাইলে করতে পারেন, না করলে না। আপনি কয়েন কিনেছেন, বাজারে দাম বৃদ্ধি পেলে বিক্রি করবেন, লাভ করবেন, সেটি একান্তই আপনার ইচ্ছা। যদি স্টেক করেন তাহলে কোম্পানি আপনাকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে আপনাকে রিওয়ার্ড দিবে। এরপরে যদি আপনার কাছে মনে হয় না এই প্ল্যাটফর্মটা ঠিক আছে, পারফেক্ট, তাহলে আপনি আপনার পরিচিত জনকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে রেফার করতে পারেন, মানে কোম্পানির হয়ে আপনি বিজ্ঞাপন করতে পারেন। যদি আপনি এটি করেন তাহলে রেফারকারী হিসেবে আপনাকে 5% একটা কমিশন দেয়া হবে। অর্থাৎ যে আপনার মাধ্যমে আসলো, সে যদি 100 কয়েন পারচেস করে আপনি 5টি কয়েন পাবেন, সে যদি 1000টি কয়েন পারচেস করে আপনি 50টি কয়েন পাবেন রিওয়ার্ড হিসেবে, মানে রেফারেল রিওয়ার্ড। তাহলে দুটি জিনিস আমরা বুঝতে পেরেছি, স্টেকিং থেকে ইনকাম করা যাচ্ছে, রেফার করে ইনকাম করা যাচ্ছে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে বাইনারি ইনকাম। বাইনারি ইনকাম জিনিসটা কি, খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি। বাইনারিটা হচ্ছে আপনি এখানে এসছেন এবং যাদেরকে রেফার করেছেন ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি একটি দল তৈরি করেন, একটি টিম তৈরি করেন। এই টিমকে আপনি ট্রেন আপ করেন, তাদের পিছনে সময় দেন, কিছু অর্থ ব্যয় করেন, এভাবে করে আপনি একটা আপনার টিমকে রেডি করেন। এর পরবর্তীতে এই টিমের মাধ্যমে যে পরিমাণ সেল হবে তার একটা পার্সেন্টেজ কোম্পানি আপনাকে দিবে, যেটিকে আমরা বলছি বাইনারি ইনকাম। এবং কি পরিমাণ পার্সেন্টেজ দিবে, র্যাঙ্ক অনুযায়ী পার্সেন্টগুলো এখানে নির্ধারণ করা আছে। প্রথম র্যাঙ্ক আপনার 6% দিয়ে শুরু হবে এবং 10% গিয়ে শেষ হবে। অর্থাৎ আপনি যদি 1 নম্বর র্যাঙ্কের অধিকারী হন, টোটাল টিম সেলের 6% আপনি পাবেন। আর যদি আপনি 10ম র্যাঙ্কের অধিকারী হন, এভাবে আস্তে আস্তে করে আপনার টিম বড় হবে, তখন আপনি 10% করে এখান থেকে রিওয়ার্ড পাবেন। আশা করছি এই অংশটাও বুঝতে পেরেছেন। এরপর রয়েছে র্যাঙ্ক রিওয়ার্ড, অর্থাৎ যে র্যাঙ্কগুলোর কথা বললাম আমরা, 1, 2, 3, 4 করে এরকম 10টি র্যাঙ্ক আছে। 10টি র্যাঙ্ক, এক একটি র্যাঙ্ক অর্জন করার জন্য এক একটি আপনাকে সেলস টার্গেট অ্যাচিভ করতে হবে। অর্থাৎ সেলস করতে করতে যখনই আপনি একটি মাইল ফলক অর্জন করবেন, মাইল ফলক টাচ করবেন, তখন আপনি একটি র্যাঙ্কের অধিকারী হবেন। সেখানে 6%-এর হিসাব তো আছেই, 6% দিয়ে শুরু হলো। যখনই আপনি র্যাঙ্কের অধিকারী হয়ে গেলেন, অর্থাৎ ধরেন আপনি র্যাঙ্ক নাম্বার 1-কে বলা হচ্ছে সোলজার র্যাঙ্ক, মানে হচ্ছে যখন আপনি 1000 কয়েন সেলসের টার্গেট অ্যাচিভ করে ফেলবেন উইথ ইউ অ্যান্ড ইউর টিম, আপনি এবং আপনার দল মিলে, তখন আপনাকে অন্যান্য ফ্যাসিলিটিস গুলো তো থাকবেই, প্রতি মাসে একবার। কতদিন দেবে? এটি দেয়া হবে 50 মাস। অর্থাৎ যেদিন আপনি র্যাঙ্ক অর্জন করবেন তার পরবর্তী 50 মাস প্রতি মাসে $10 করে আপনি এক্সট্রা পাবেন। ওকে, র্যাঙ্ক 2-তে শর্ত কি? শর্ত হচ্ছে 10,000 কয়েন সেল হওয়া আপনি এবং আপনার টিমের মাধ্যমে। এটি হয়ে গেলে আপনি মেজর র্যাঙ্কের অধিকারী হবেন। আপনাকে $50 করে দেয়া হবে প্রতি মাসে। কত মাস? 50 মাস। র্যাঙ্ক 3-তে আপনি পাবেন $100 করে প্রতি মাসে। কত মাস? 50 মাস। অর্থাৎ যেই র্যাঙ্কটি আপনি অর্জন করেন না কেন 50 মাস এটি কন্টিনিউ চলবে।
এবার আসেন 50 মাসের আগে যদি আমার পরবর্তী র্যাঙ্ক অ্যাচিভ হয়ে যায়, মানে আপনি চাকরিতে যেমন প্রমোশন হয়, আপনার প্রমোশন হয়ে গেল, নির্দিষ্ট সময়ের আগেই প্রমোশন হয়ে গেল, তখন আপনি প্রমোশন হয়ে গেলে পরবর্তী র্যাঙ্কের হিসাব নিকাশ, পরবর্তী র্যাঙ্কের সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। এটা খুব স্বাভাবিক বিষয়। এবং এখন এভাবে আমাদের 10টি র্যাঙ্ক রয়েছে। র্যাঙ্কগুলো কিভাবে অর্জন হয়? আপনি টিম গঠন করলেন, টিম টিম গঠনের পরে ওই টিম সেলের মাধ্যমে টোটাল সেলটা, এখন মনে করুন প্রথম র্যাঙ্কের 1000 কয়েন, দ্বিতীয় র্যাঙ্কে 10,000 কয়েন, এই 1000 সহ পরবর্তীতে আর নতুন করে 9000 হলেই আপনার র্যাঙ্ক অর্জন হয়ে যাবে। তৃতীয় র্যাঙ্কে 30,000-এর টার্গেট, এই 30,000 হচ্ছে প্রথম 1000, তারপর 10,000, এই 11,000 সহ যখন আবার আপনার বাকি 19,000 যোগ হবে, তখন টোটাল 30,000 হলেই হয়ে যাবে। অর্থাৎ এটা কিউমুলেটিভ, আগের গুলা যোগ হয়ে আসবে, আগের গুলা বাদ হয়ে যাবে না। তার জন্য সুবিধা হচ্ছে যে আগের কয়েনগুলো আপনার কাউন্টে থাকছে। এভাবে করে লাস্ট সর্বোচ্চ যে র্যাঙ্ক ক্লাব ডিরেক্টর, ক্লাব ডিরেক্টর মানে হচ্ছে 20 মিলিয়নের টার্গেট অ্যাচিভ করা, এবং প্রতি মাসে $20,000 করে আপনাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে পরবর্তী 50 মাসের জন্য। তাহলে আশা করছি আমরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছি। আমরা লাস্ট 4টি বিষয় নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ এই স্লাইডে আপনি কয়েন পারচেস করে কয়েন যদি আপনার ওয়ালেটে রেখে দেন, আপনি দাম বাড়লে বিক্রি করে লাভবান হতে পারেন, কমলে কেউ বিক্রি করবে না, এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ লস কেউ নিতে চায় না। এখন বাজারে তো কয়েনের দাম যেমন বাড়তে পারে তেমন কমতেও পারে, আমরা তো বলতে পারবো না যে আমাদের কয়েনের দাম কখনো কমবে না। কয়েনের দাম যেমন বাড়তে পারে তেমন এটা কমতেও পারে। এখন কমলে আপনার লস হবে। এখন লসকে রিকভার করার জন্য, এবং এটি যেহেতু নতুন প্ল্যাটফর্ম, মাত্র 2 বছর বয়স, লস রিকভার করার জন্য কোম্পানি এই 4টি অপশন রেখেছে। তাতে করে দেখা যাবে আপনি যখন ফাইনাল ক্যালকুলেশন করবেন, বাজারে যদি কয়েনের দাম কমেও যায়, এদিকে যেহেতু আরো অনেকগুলো কয়েন, 4টা ধাপে আপনি আরো কিছু কয়েন অর্জন করতে পারছেন, তাহলে আপনার সেই লসটা, বাজারে দাম কমে গেলেও যদি লস হয়, তাহলে সেই রিকভারিটা আপনার এখান থেকে হয়ে যাবে। আর যদি বাজারে কয়েনের দাম বেড়ে যায়, তাহলে আপনার প্রফিট কিন্তু দুই দিক থেকে আসতেছে। এই দিক থেকে, এই 4টা ধাপ থেকে একটা, এই 4টা সেক্টর থেকে আপনি একটা রিওয়ার্ড পাচ্ছেন, আর কয়েনের দাম বাজারে বৃদ্ধি পেল, সেখান থেকে আপনি আরেকটা রিওয়ার্ড পাচ্ছেন। তো আশা করি আমার সেই শুরুতে যেটি বলেছিলাম 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি, আপনারা পেয়েছেন। সেগুলো কি কি? প্রথমত, ডিফাই ক্লাব কি, এটি আমরা জেনেছি। এটি একটি ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম। ডিফাই ক্লাব কি করে? ডিফাই ক্লাব হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স নিয়ে কাজ করে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে, অর্থাৎ ডিকয়েন সে বিক্রি করে, সহজ কথায় সে ডিকয়েন নিয়ে কাজ করে। ওকে, তাহলে ডিকয়েন পারচেস করলে কেন করব এবং কিভাবে করব, সেটা করলে আমাদের লাভ কি, এই ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা বর্ণনা করেছি, এই লাভগুলো এখান থেকে দেয়া হয়। আশা করছি টোটাল বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। তো আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। তো কষ্ট করে যারা আলোচনা শুনেছেন ধৈর্য সহকারে, আজকের অনুষ্ঠানের এবং আয়োজনকারী এবং অংশগ্রহণকারী উভয়কেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সামনে পরবর্তী প্রেজেন্টেশন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।